স্বাগত নিউজ 24 সকাল 10টার সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি তাসনিমে জান্নাতর। লাফিয়ে লাফিয়ে বাড়ছে পেঁয়াজের দাম, বিক্রেতাদের যেন অজুহাতের কোনো শেষ নেই। দেরিতে হলেও বাজার মনিটরিং করতে জেলা প্রশাসকদের চিঠি দিয়েছে সরকার, কিন্তু এখনো তার দৃশ্যত কোনো বাস্তবায়ন কোথাও দেখা যাচ্ছে না। এ বিষয়ে বিস্তারিত জানাতে কুষ্টিয়া, ফরিদপুর এবং বগুড়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদুজ্জামান, খায়রুজ্জামান সোহাগ এবং আব্দুস সামাল বাবু। শুরুতেই যাচ্ছি কুষ্টিয়াতে, সেখান থেকে যোগ দিচ্ছেন জাহিদুজ্জামান। জাহিদ, পেঁয়াজের দাম বৃদ্ধির কারণে বাজার মনিটরিং করতে সরকারের পক্ষ থেকে জেলা প্রশাসকদের চিঠি দেওয়া হয়েছে, কোনো উদ্যোগ কি দেখতে পাচ্ছেন কিনা আপনি? ধন্যবাদ অর্থী। কুষ্টিয়ায় আসলে দেশি পেঁয়াজের ব্যাপক উৎপাদন হয়, সেই কারণে কিন্তু অন্যান্য এলাকার থেকে এখন পর্যন্ত এখানে পেঁয়াজের দাম অনেক কম আছে। যেটি আমি এই মুহূর্তে আছি কুষ্টিয়া পৌর বাজারে, এবং আমি পাইকারি বাজারে যেটা দেখেছি যে গতকালকের থেকে আজ 1 টাকা পেঁয়াজের দাম বেড়েছে এবং সেটা 56 টাকা হয়েছে। কিন্তু খুচরা বাজারে তার কোনো প্রভাব পড়েনি। খুচরা বাজারে যে 60 টাকা কেজি দরে বিক্রি ছিল সেটাই বিক্রি হচ্ছে, এবং প্রচুর পেঁয়াজ উৎপাদন হওয়ার কারণেই কুষ্টিয়ায় কিন্তু আসলে আমদানি করা পেঁয়াজ আসে না, এবং এখানে আমরা সব সময় দেখি যে দেশি পেঁয়াজই মানুষ এখানে কিনে খান। এবং আমি কুষ্টিয়ার জেলা বাজার কর্মকর্তা রবিউল ইসলামের সাথে কথা বলেছি চিঠির ব্যাপারগুলো নিয়ে। তিনি বলেছেন চিঠি বা সরকারি পক্ষ থেকে যে নির্দেশনা আসবে সেই নির্দেশনা তারা পুঙ্খানুপুঙ্খভাবে পালন করবেন, এবং তারা নিয়মিত বাজার মনিটরিং করেন সে কথাও আমাদেরকে জানিয়েছেন, এবং বলেছেন যে কুষ্টিয়া থেকে পেঁয়াজের এরকম কোনো সংকট হবে না। তারা নিয়মিত মনিটরিং করছেন এবং সরকারি নির্দেশনা আসলে আরও জোরালোভাবে সেটা করবেন। এবং একই সঙ্গে তিনি বলেছেন যে বাজার মনিটরিংয়ের যে কিছু সমস্যা আছে সেই সমস্যাগুলোর মধ্যে অন্যতম হচ্ছে যে ঠিকমতো তারা আসলে বাজার মনিটরিংয়ের জন্য যে ম্যাজিস্ট্রেট এবং পুলিশের সহায়তা ঠিকমতো তারা পান না, এবং যখন অতি মাত্রায় মানে বেশি আকারে যখন বাজার মনিটরিংয়ের প্রয়োজন হয়, নিয়মিত প্রতিদিন প্রয়োজন হয়, তখন আসলে এই সংকটগুলো সৃষ্টি হয়। এবং আমি কথা বলেছি কুষ্টিয়ার ব্যবসায়ীদের সাথে, পেঁয়াজের ব্যবসায়ী এবং খুচরা বিক্রেতা এবং সাধারণ ক্রেতাদের সাথে। তারা কিন্তু বলেন যে যদি সঠিকভাবে বাজার মনিটরিংটা করা যায়, নিয়মিতভাবে বাজার মনিটরিং করা যায়, তাহলে কিন্তু এই দাম উৎপাদন পর্যায়ে এবং খুচরা পর্যায়ে একটা সমন্বয় করা সম্ভব। এবং তারা এও বলেছেন যে হচ্ছে বাজার মনিটরিংয়ের যে টিম আসে বা ভ্রাম্যমাণ আদালতের যে টিম আসে, তারা শুধু বিক্রেতাদের কাছে খোঁজ নিয়ে চলে যান। আসলে কিছু অসাধু ব্যবসায়ী আছে যারা হচ্ছে বাজারটা বাড়ানোর চেষ্টা করে, সবাই না, কিন্তু সেই কিছু অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ঠিকমতো ব্যবস্থা কিন্তু তারা আসলে নিতে পারেন না জনবল সংকটের কারণে। এটি কিন্তু আসলে বাজার কর্মকর্তা এবং ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন। এই পরিস্থিতিগুলোর উন্নতি করা গেলে আরও এই সমন্বয়, দামের সমন্বয়টা করা সম্ভব হবে। আমি আরও খবর জানতে চলে যাব আমাদের ফরিদপুরে, সেখানে আছে সহকর্মী খায়রুজ্জামান সোহাগ। ধন্যবাদ জাহেদ। আপনি যেমনটাই কিন্তু বলছিলেন কুষ্টিয়ার খবর, তো আমি একটা তথ্য দিয়ে যদি শুরু করি যে ফরিদপুরে পেঁয়াজের আবাদের যে লক্ষ্যমাত্রা সেটা কিন্তু গত বছরের থেকেও কিন্তু ছাড়িয়েছে। কেননা যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল 41,000 হেক্টর জমিতে, সেটা কিন্তু আবাদ করা হয়েছে এই বছর লক্ষ্যমাত্রা ছাড়িয়ে 40,000 হেক্টর জমিতে, যার থেকে প্রায় 5,90,000 মেট্রিক টন পেঁয়াজ উৎপাদিত হয়েছে এই ফরিদপুর জেলায়। তো এত পেঁয়াজ উৎপাদনের পরেও কিন্তু আমরা যেটা দেখতে পেয়েছি যে ক্রমে কিন্তু ফরিদপুরে পেঁয়াজের বাজার ঊর্ধ্বমুখী হয়ে চলেছে। গত এক সপ্তাহের ব্যবধানে ফরিদপুরে 25 থেকে 30 টাকা কেজি দরে কিন্তু পেঁয়াজ বিক্রি হচ্ছে। তো আজও কিন্তু গত হাট থেকে কিন্তু আজকেও বেশি দামে বিক্রি হচ্ছে, 70 টাকা কেজি দরে কিন্তু পেঁয়াজের দাম বিক্রি হচ্ছে। তো এই ছিল ফরিদপুরে পেঁয়াজের বাজারে সর্বশেষ সংবাদ। চলে যাব আমাদের আরেক সহকর্মী রয়েছে বগুড়াতে, আব্দুল সালাম বাবুর কাছে, তার কাছে। বাবু, $55 থেকে $58 এবং যা খুচরা বাজারে প্রায় 68 থেকে 70 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। তো পেঁয়াজের এই বাজারের ওঠানামা এবং ঊর্ধ্বমুখীর কারণে জেলা প্রশাসনের যে তাদের মনিটরিং করার কথা, সেটা আজকে থেকে করার কথা রয়েছে। এবং জেলা প্রশাসক মোহাম্মদ জিয়াউল হক আমাদেরকে জানিয়েছেন যে তারা আজকে এখানে পেঁয়াজের বাজার মনিটরিং করবেন এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটরা এই বাজারে আসবেন। আমরা রয়েছি শহরের রাজা বাজারে, যেখানে পেঁয়াজের পাইকারি বাজার। পাবনা এবং রাজশাহী থেকে এখানকার
পাইকারি ক্রেতারা তারা পেঁয়াজ ক্রয় করে নিয়ে আসে এবং যার মধ্য দিয়ে বগুড়ায় পেঁয়াজের বাজার ওঠানামা করছে। তো তারা জানাচ্ছে যে পাবনা এবং রাজশাহীতেই যে পেঁয়াজের আজকে পাইকারি বাজার 58 টাকা বা কখনো 60 টাকা, যার কারণে বগুড়ার বাজারে এসেও সেই পেঁয়াজের দামটা বেড়েই চলেছে। তো গেল 2 সপ্তাহে বেড়ে যাওয়ার কারণে কিন্তু সাধারণ ক্রেতাদের মধ্যে একটা মিশ্র প্রতিক্রিয়া দিয়েছে। জেলা প্রশাসন এর মনিটরিং কেমন আমরা সেভাবে এখনো দেখিনি, তবে আজকে থেকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা মাঠে নামবে বলে আমাদেরকে জানিয়েছেন। আমরা কথা বলবো এই বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক যিনি পেঁয়াজের আমদানিকারক, তার সাথে আমরা একটু কথা বলতে চাই। পরিমল প্রসাদ রাজ্যের সাথে তিনি জানাবেন যে পেঁয়াজের দাম ওঠানামা কেন করছে। কয়েকদিন ধরে আপনার আপনার আমরা আজকে পাইকারি 15 টাকা এবং 58 টাকা কেজি বিক্রি করতেছি। অনেকে ধরেন পেঁয়াজের একটা মানে একটু মানে অনেকে বেশি কিনে রাখতেছে বা এরকম পেঁয়াজের একটা মানে একটু মানে অনেকে বেশি কিনে রাখতেছে বা এরকম একটা খরিদ্দারের চাপ ছিল, কিন্তু অ্যাকচুয়ালি ভারতে কোনো পেঁয়াজ ব্যান করে নাই। ভারতে পেঁয়াজ আসেই, খালি পূজার জন্য 3-4 দিন বর্ডার বন্ধ থাকবে। এই বাজার যা দেখতেছেন আমাদের একটা ধারণা যে পেঁয়াজের বাজার আরও 1 সপ্তাহের মধ্যে বাজার আরও কম ডাউনের দিকে আসবে, বাড়বে না পেঁয়াজের বাজার। উনি জানালেন যে পেঁয়াজের দাম কি কারণে ওঠানামা করছে। জেলা প্রশাসক মোহাম্মদ জিয়াউল হক জানিয়েছেন যে তাদের এখানে আজকে থেকে তারা মনিটরিং করবেন, নির্বাহী ম্যাজিস্ট্রেটরা তারা বাজারে আসবেন। তবে পাবনা এবং রাজশাহী থেকে যে পেঁয়াজগুলো ক্রয় করা হচ্ছে সেখানে বাজারের দাম বেশি হওয়ার কারণেই কিন্তু প্রতিনিয়ত বগুড়ার বাজারেও দাম বেড়ে যাচ্ছে এবং এখানে পাইকারি বাজারে যেটা 55 থেকে 58 টাকা, সেই পেঁয়াজের প্রতি মনে কিছু ঘাটতি থাকে এবং পরিবহন খরচ সহ হাট বাজারে খাজনা সহ বিভিন্ন কারণেই পেঁয়াজের দাম বেড়ে যাচ্ছে এবং পাইকারি বাজার থেকে যখন সেটা খুচরা বাজারে যাচ্ছে সেখানে পেঁয়াজের দামটা আর একটু বাড়ছে, যার কারণে গেল 2 সপ্তাহে বগুড়ায় পেঁয়াজের দাম কিছুটা ঊর্ধ্বমুখী এবং সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিচ্ছে। ভোক্তারা চাচ্ছে যে তারা পেঁয়াজের দামটা যেন কম করার ব্যাপারে জেলা প্রশাসন ব্যবস্থা নেবে। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর তারা বাজার মনিটরিং করার কথা রয়েছে এবং এখন পর্যন্ত আমরা দেখতে পাইনি, তবে কিছুক্ষণের মধ্যে তারা বাজারে আসতে পারে। তো বগুড়া জেলায় কিন্তু প্রতি বছর প্রায় 42,000 মেট্রিক টন পেঁয়াজ উৎপাদন হয় এবং জেলার চাহিদা প্রায় 70,000 মেট্রিক টন, যার কারণে অতিরিক্ত যে পেঁয়াজ সেটা কিন্তু আমদানি নির্ভর। তো যার কারণে বগুড়া জেলায় প্রত্যেক বছরই পেঁয়াজের যখন সরবরাহ কমে যায় তখন দামটা বেড়ে যায়। এই ছিল বগুড়া থেকে সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে, আপনার কাছে অর্থী। বাবু ধন্যবাদ আপনাকে, সেই সাথে সোহাগ এবং জাহিদকেও ধন্যবাদ জানাচ্ছি। পেঁয়াজের ঊর্ধ্বগতির কারণ প্রসঙ্গে আসলে আমাদের সাথে দেশের বিভিন্ন প্রান্ত থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা। ভারতে বৃষ্টির কারণে পেঁয়াজের দাম বেড়েছে, যার প্রভাব বাংলাদেশের বাজারেও পড়েছে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। রংপুর নগরীতে একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এই কথা বলেন। পেঁয়াজ তেল আন্তর্জাতিক বাজারে দাম বেড়েছে, যার জন্য এখানেও বেড়েছে। লবণ চিনি থেকে শুরু করে সব দাম বেড়েছে। লবণ চিনি থেকে দাম বেড়েছে, চিনিও আমাদের 75-80% চিনি বাইরে থেকে ইম্পোর্ট করতে হয়, তেল 90% ইম্পোর্ট করতে হয়। যেখানে ইম্পোর্ট সেখানেই দাম বেড়েছে। আন্তর্জাতিক বাজারে দাম বেড়েছে, আমাদের দেশেও বেড়েছে। একসময় 200 টাকা হয়েছিল, আবার বাইরে কমে গেছে, আমাদের এখানে কমে গেছে। জোট কিংবা ফ্রন্ট নয়, এবার একলা চলো নীতিতে এগুতে চায় বিএনপি। স্বাধীনতা বিরোধী কোনো শক্তির সঙ্গে থাকার পক্ষে নন দলের অধিকাংশ নেতা। বিশেষ করে দলটির মুক্তিযোদ্ধাদের পরামর্শ 20 দলীয় জোট শরিক জামায়াতের সাথে সব ধরনের সম্পর্ক ছিন্ন করার। জামায়াতের সঙ্গে এক মঞ্চে আন্দোলন কিংবা নির্বাচনে যেতেও রাজি নন বিএনপির অনেক নেতা। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছেও তারা দাবি জানিয়েছেন জামায়াত নিয়ে দলের অবস্থান পরিষ্কার করার। মারফা রহমানের রিপোর্ট। একদিকে 20 দলীয় জোট, অন্যদিকে 2018 সালের নির্বাচনের আগে গড়ে তোলা ঐক্যফ্রন্ট। দীর্ঘদিন ধরেই কোনো সাংগঠনিক তৎপরতা নেই এই দুই জোটের। তাই নির্বাচনকালীন সরকার নিয়ে বিএনপি যখন এক দফার আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে, তখন আলোচনায় এসেছে এবার কি তবে একলা চলো নীতির পথে হাঁটছে দলটি।
আন্দোলনের কৌশল ঠিক করতে সম্প্রতি শেষ হওয়া সিরিজ বৈঠকে হাইকমান্ডের কাছে যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত জামায়াতের সঙ্গত্যাগের জোর দাবি জানিয়েছেন বিএনপির বিভিন্ন সারির নেতারা। তারা বলেছেন, জামায়াত বিএনপির সহায়ক নয়, বরং বোঝা। দেশীয় বিদেশিদের কাছে প্রশ্নবিদ্ধ ওই দলটি বিএনপির এগিয়ে যাওয়ার পথে বড় বাধা। আন্তর্জাতিকভাবে ক্ষতি হয়েছে, দ্যাট ইজ ট্রু। কিছু আন্তর্জাতিক লেভেলে, এবং শেখ হাসিনা ভেরি স্মার্ট, এবং সে বোঝাতে সক্ষম হয়েছে যে এই অ্যান্টি লিবারেশন ফোর্সরা বিএনপির সাথে আছে, যদিও বিএনপির মেজরিটি আমাদের সঙ্গে থাকবে আমরা চাই না। মানবতা বিরোধী অপরাধে জামায়াতের শীর্ষ নেতাদের মৃত্যুদণ্ড কার্যকরের পরেও দলটির সাথে সুসম্পর্ক বজায় রেখেই চলেছে বিএনপি। তবে ২০ দলীয় জোটের কার্যক্রমে দিন দিন নীরব দর্শক হতে থাকা জামায়াত ইসলামের দায়ভার বহন করতে রাজি নন বিএনপির মুক্তিযোদ্ধারা। জামাতের সাথে এক মঞ্চে থেকে আন্দোলন করার ব্যাপারে আমিও কমফোর্টেবল না। সুতরাং বিশেষ করে তরুণ সমাজের কাছ থেকে একটা দাবি আসছে, এবং বিশেষ করে বিদেশি কিছু শক্তি তারাও বোঝাবার চেষ্টা করছে যে জামাতকে ছাড়াই যাতে আন্দোলনে যায়। এ ব্যাপারে শীঘ্রই আমাদের সিনিয়র নেতৃবৃন্দ একটি সিদ্ধান্ত দেবেন। দলটির নেতারা বলছেন, তাদের সঙ্গে জামায়াত থাকায় তাদের গায়ে লেগেছে যুদ্ধাপরাধীর তকমা। তাই সামনের দিনগুলোতে জামায়াত ছাড়াই এগিয়ে যাওয়ার পরামর্শ তাদের। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে কোনো বিদ্রোহীকে মনোনয়ন দেবে না আওয়ামী লীগ। যারা বিদ্রোহী প্রার্থী হবেন ভবিষ্যতে কোনো পদবিও পাবেন না তারা। দলের শৃঙ্খলার বিষয়ে দলীয় প্রধান অত্যন্ত কঠোর বলে জানিয়েছেন কেন্দ্রীয় নেতারা। বিস্তারিত তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্টে। দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চলছে আওয়ামী লীগের টানা 3 দিনের মনোনয়ন বোর্ডের সভা। 848টি ইউনিয়নে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন 4458 জন, যেখানে এক পদের বিপরীতে দলীয় মনোনয়ন কিনেছেন অন্তত 5 জন। কেন্দ্রীয় নেতারা বলছেন, স্থানীয় পর্যায়ের মনোনয়নের ক্ষেত্রে নারীদের অগ্রাধিকার দেওয়া হবে। একই সাথে কোনো বিদ্রোহীদের জন্য থাকছে না দলীয় মনোনয়নের সুযোগ। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা উনি সবসময় নারী নেতৃত্বের বিকাশ ঘটানোর ব্যাপারে অনেক আন্তরিক। যে কোনো নির্বাচনে যে দলীয় সিদ্ধান্ত অমান্য করে কেউ যদি বিদ্রোহী প্রার্থী হয়, তাহলে তার যেমন ভবিষ্যতে আর কোনো মনোনয়ন পাবে না, এক দলের গুরুত্বপূর্ণ পদ পদবি সে আর পাবে না। আর এই বিদ্রোহী প্রার্থীকে যারা সহায়তা করছে, এরকম যদি সংগঠনের কোনো দায়িত্বশীল ব্যক্তি করে থাকে, তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আসলে তাদেরকে শোকজ করে তাদের সেই অপরাধ অনুযায়ী সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয় সরকার নির্বাচনের পাশাপাশি দ্বাদশ জাতীয় নির্বাচন এবং আগামী বছর সম্মেলনের জন্য প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগ। আমরা সারা বছর এবং সব সময় যে কোনো নির্বাচনের জন্য প্রস্তুত, সেটা স্থানীয় সরকার হোক বা জাতীয় নির্বাচন হোক। ইতিমধ্যে সিদ্ধান্ত হয়েছে, 8টা টিম গঠিত হয়েছে, টিমগুলি আবার সাব টিম গঠন করেছে এবং আমরা কাজ শুরু করেছি। এবং তারই অংশ হিসাবে সেদিন রাজবাড়িতে আমি বর্ধিত সভা করে এসেছি, অন্যান্য এলাকাতে একইভাবে সভা হচ্ছে, এবং আমরা আশা করি আগামী 2-3 মাসের মধ্যে আমরা, যদি কোভিড পরিস্থিতি ভালো থাকে এখন যেমন আছে, তাহলে আমরা সম্মেলনগুলি কাজ করব। জাতীয় নির্বাচনের পূর্বে দলকে শৃঙ্খলাবদ্ধ করে সব পর্যায়ের কমিটি শেষ করতে চায় আওয়ামী লীগ। তৌফিক মাহমুদ মুন্না, নিউজ 24, ঢাকা। চিঠির জায়গা দখল করেছে SMS ভিডিও কল, তাই কাজ কমেছে ডাকঘরের। আধুনিকতার ছোঁয়ায় চিঠি হারাতে বসলেও তার আবেদন আজও কমেনি অনেকের কাছেই। কলমে লেখা চিঠির আবেগ যন্ত্রের টাইপ করা খুদে বার্তায় ধরা দেয় না বলে আজও মনে করেন অনেকেই। বিশ্ব ডাক দিবসে ইশাদ সোহেলের তোলা ছবিতে অন্তরা বিশ্বাস জানাচ্ছেন বিস্তারিত। এই পথেই একসময় বাড়ি বাড়ি ঘুরে চিঠি বিলাতেন ডাকঘর করারা। এখন তাদের দেখা মেলা ভার। প্রযুক্তির কারণে শহুরে হাওয়া লেগেছে গ্রামেও। প্রয়োজন ফুরিয়েছে হাতে লেখা চিঠির। তবুও শতবর্ষী রানুবালা সাহা এখনো ভাবেন 100 বছরে কয়শো চিঠি লিখেছিলেন সেই আবেগের কথা। আমরাও দিতাম, তারা ফিরা চিঠিটা দিত, সামনে ডাকঘর পেয়ার দেওয়া যাইত, তখন আনন্দই লাগতো। ধামরাইয়ের নান্না ইউনিয়নের পোস্ট অফিস ঘেঁষা অনেকগুলো বাড়ি। এই বাড়িগুলোরও কেউ চিঠি পোস্ট করেন না।
মোবাইল ফোন আর ইন্টারনেটের কারণে পোস্ট অফিসগুলোরও কাজ কমেছে। তাই পোস্টমাস্টার আর ডাক পিয়নরা এখন হাতে গোনা চিঠি নিয়ে কাজ করেন। আমি 27 বছর ধরে চাকরি করি। আগে বহুত চিঠি আসতো, বিদেশি চিঠি, এখন একটু কম আসে। দিন দেখা গেছে 15 থেকে 20টা চিঠি আসে, আর যায় হয়তো কম 2টা 4টা। চিঠি লেগে কি করো, আর চিঠি ছাড়ো 2 দিন পরে খবর পাইব, আর মোবাইলে করলে পরে নগদ ফগত। কখনো লেখার প্রয়োজন হয় না, ছোট থেকে দেখতেছি মোবাইলের যুগ চলে আসছে। আমরা তো তখন চিঠি পাইলেই খুব খুশি হইতাম। আগারগাঁওয়ে ডাক ভবনটা করা হয়েছে ডাক বাক্সের আদলে, অথচ এ যুগের অনেক ছেলে মেয়ে ডাক বাক্সই চেনে না। ডাক বাক্স আর চিঠি এখন শোভা পায় প্রদর্শনীতে। প্রিয় আমার, আজ ফাঁকি দিতে চাচ্ছি না, কাগজের সংকট দেখা দিয়েছে। তবে যারা চিঠির যুগের মানুষ, তাদের কাছে চিঠি মানেই আনন্দ। সতী আরেং আর বিলাস ঠাকুর তাদের দলে। চিঠি দিতে দিতেই তাদের শুভ পরিণয়। ট্রাঙ্ক ভর্তি চিঠিগুলোই একসময় মজবুত করেছিল তাদের সম্পর্ক। চিঠিতে যেহেতু আমরা নিজেদেরকে এক্সপ্রেস করতাম, নিজেদের কথাগুলো বলতাম, তো দেখা যাচ্ছে কি ওখান থেকে আমার যে তাকে চিনতে অনেক সহজ হয়েছে। এখন তো চাইলে আমি টেক্সট করতে পারছি, খবর পাচ্ছি, ফোন দিচ্ছি, সো চিঠি লেখার আর প্রয়োজনীয়তা নাই। এই জন্য মানুষ চিঠি লিখছে না, কিন্তু চিঠির আলাদা একটা ফ্রিগ্রেন্স আছে। কালের হাওয়া আর যান্ত্রিক জীবন এখন শুকিয়েছে লেখালেখির পাঠ। প্রতিটা চিঠি এক একটা মূল্যবান স্মৃতি। এই স্মৃতিতে রোমন্থন করলে অনেক সময় নিজেদের যে দূরত্ব ঘুচে যায়। তাই এই প্রযুক্তি আমাদেরকে কতটা দিল আর আমরা কি হারালাম, সেটি বোধহয় হিসেব করবার সময় চলে এসেছে। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আজ অনুষ্ঠিত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 6 ইউনিটের ভর্তি পরীক্ষা। এ বিষয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শেখ জায়েদ। জায়েদ, পরীক্ষা কখন শুরু হবে? আপনার কাছে সেখান থেকে কি তথ্য রয়েছে? ধন্যবাদ আপনাকে। পরীক্ষা 11টায় শুরু হবে। এর মধ্যে শিক্ষার্থীরা পরীক্ষার হলে প্রবেশ করছেন। আমার পিছনে অনেক ভিড় ছিল, তারা এখন এর মধ্যে ঢুকে গেছেন পরীক্ষার হলে। 938 জন পরীক্ষার্থী আজকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 6 ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করছেন। এই বিশ্ববিদ্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 28,000 শিক্ষার্থী যারা চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলার, তারা এখানে অংশগ্রহণ করছেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে একটি শাটল ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। ছাত্রীদের জন্য 3টি হল খুলে দেওয়া হয়েছে, যেন ছাত্রীরা যারা একটু দূর থেকে আসবে তারা যেন থাকতে পারে, সেই ব্যবস্থা করা হয়েছে। শিক্ষার্থীরা আজকে 6 ইউনিটের পরীক্ষা দিচ্ছেন, যারা ভর্তি ইচ্ছুক তারা। 2-1 অভিভাবকের সঙ্গে কথা বলার সুযোগ পাবো হয়তো। শিক্ষার্থীরা যেহেতু তাড়াহুড়ায় আছে পরীক্ষার হলে ঢোকার, একটু কথা বলতে চাই আপনার সঙ্গে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা চট্টগ্রামে অনুষ্ঠিত হচ্ছে, সেক্ষেত্রে ঢাকায় আপনার যাওয়া লাগেনি, মানে কেমন সুবিধা পেয়েছেন আপনারা? অনেক সুবিধা পেয়েছি আমরা, কারণ আমাদের প্রথমত ঢাকা যাওয়া লাগেনি, দ্বিতীয়ত আমাদের অর্থনৈতিক দিক থেকে আমরা অনেকটা সাশ্রয় হয়েছে, আর আমাদের ছেলে মেয়েরা কষ্ট পায় নাই। আমরা নিজেরাও ছেলে মেয়েদের সাথে এখানে আসতে পেরেছি, এবং এসে আমাদের ছেলে মেয়েরা খুব সুষ্ঠু সুন্দর পরিবেশে চিটাগাং ইউনিভার্সিটিতে পরীক্ষা দিচ্ছে। এটা আমাদের জন্য আসলে খুবই একটা আনন্দের ব্যাপার। তার প্রস্তুতিটাও ভালো নিতে পেরেছে। হ্যাঁ, প্রস্তুতিটা অনেক ভালো নিতে পেরেছে। আমরা একজন অভিভাবকের সঙ্গে কথা বলছিলাম, তিনি যেমনটি জানিয়েছেন যে প্রস্তুতিটাও তারা ভালো নিতে পেরেছে শিক্ষার্থীরা, এবং এখানে এসে একটু কম ভোগান্তিতে নিজের বাড়ি থেকে এসে পরীক্ষাটি দিতে পারছে, এতে হচ্ছে তারা খুশি। এবং এই ধরনের আয়োজনে এই ছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আজকের 6 ইউনিটের বিশ্ববিদ্যালয় থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 6 ইউনিটের ভর্তি পরীক্ষার খবরাখবর। পরীক্ষাটি শেষ হবে 11:30টায়, আধা ঘন্টার সময় সাধারণ জ্ঞান পরীক্ষা হচ্ছে আর কি। ফিরছি স্টুডিওতে, অর্থী আপনার কাছে। ধন্যবাদ জায়েদ আপনাকে। আমাদের সাথে সহকর্মী শেখ জায়েদ যুক্ত হয়েছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে। নাব্যতা সংকটের কারণে দৌলতদিয়া পাটুরিয়া রুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে, আর এই কারণেই দৌলতদিয়া ফেরিঘাটে পারাপারের অপেক্ষায় 5 শতাধিক গাড়ি। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে আমাদের সহকর্মী যুক্ত হচ্ছেন। শামীম, আপনি সেখান থেকে আমাদেরকে বিস্তারিত জানাবেন, আপনার কাছে কি তথ্য রয়েছে সর্বশেষ? ধন্যবাদ অর্থী। আপনি যেমনটি জানাচ্ছেন, দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে নাব্যতা সংকটের কারণে ফেরি চলাচলে বিঘ্নিত হচ্ছে, এবং দৌলতদিয়া পাড়ের যে ঘাটগুলি রয়েছে সেগুলিও পানির কমিয়ে আসার কারণে ঘাটগুলি রিপ্লেস করছে।
যে কারণে কিন্তু দৌলতদিয়া ঘাটে গত 3 দিন যাবৎ কিন্তু পণ্যবাহী ট্রাকের দীর্ঘ সারি আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে আমি একটু দেখাতে চাচ্ছি যে দৌলতদিয়া ফেরিঘাটের 0 পয়েন্ট থেকে মহাসড়কের কিন্তু দীর্ঘ সারি রয়েছে পণ্যবাহী ট্রাকের। এই সকল ট্রাক কিন্তু গত 2 দিন 3 দিন আগে কিন্তু তারা ফেরি পারের অপেক্ষায় এসেছেন দৌলতদিয়া ঘাটে। প্রতি ট্রাক কিন্তু 1-2 দিন অপেক্ষা করে তাদেরকে ফেরি পার হতে হয়। ট্রাক চালকদের সাথে আমরা কথা বলেছি, তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে নদীতে নাব্যতা সংকটের কারণে দৌলতদিয়া ঘাটে ফেরি চলাচল, দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে কিন্তু ফেরি চলাচলে চরম দুর্ভোগ হচ্ছে। আর যে কারণেই কিন্তু এই সকল ফেরিগুলোর অতিরিক্ত সময় নিয়ে তাদেরকে কিন্তু গন্তব্যস্থানে যেতে হচ্ছে। আর এদিকে এই দূরত্ব সময় তাদেরকে ফেরি পারাপার না হতে পেরে তাদের কিন্তু নানা প্রকার দুর্ভোগ পোহাতে হচ্ছেন যে ফেরি পারে অপেক্ষায় থেকে। দৌলতদিয়া ঘাটে কিন্তু তাদেরকে 1-2 দিন অপেক্ষা করেই কিন্তু তাদেরকে ফেরি পার হতে হচ্ছে। তো বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন যে দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে নাব্যতা সংকট মোকাবেলা করার জন্য কিন্তু গত কয়েকদিন আগে ড্রেজিং শুরু হয়েছে। তো এই ড্রেজিং শেষ হলেই কিন্তু এই সংকটটি কেটে যাবে। তো এই ছিল দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটের সর্বশেষ সংবাদ। আমি এখন ফিরে যাচ্ছি স্টুডিওতে। অর্থিক কাছে অর্থি। ধন্যবাদ শামীম আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দৌলতদিয়া থেকে সহকর্মী শফিকুল ইসলাম শামীম সরাসরি যুক্ত হয়েছিলেন। রাজধানীর প্রায় 70% ভবনে নেই অগ্নি নির্বাপন ব্যবস্থা, যার ফলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে ভয়াবহতাও বাড়ছে। ফায়ার সার্ভিসের তথ্য মতে রাজধানীতে ঘটে যাওয়া অগ্নিকাণ্ডের 30% ঘটনাই ঘটে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে। আর এমন বাস্তবতায় পালিত হচ্ছে বিশ্ব অগ্নি প্রতিরোধ দিবস। তাই অগ্নিকাণ্ডের ভয়াবহতা কমাতে ভবন নির্মাণের সময় ভালো মানের তার, অগ্নি প্রতিরোধ বোর্ড ব্যবহার এবং উন্নত মানের অগ্নি নির্বাপন ব্যবস্থা রাখার পরামর্শ বিশেষজ্ঞদের। বিস্তারিত জানাচ্ছেন নাইমাল জিকো। রাজধানী বনানীতে 2019 সালের 28 মার্চে ঘটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা, যাতে প্রাণ হারান 26 জন। আর চলতি বছরে 8 জুলাই রূপগঞ্জের সজীব গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান হাশেম ফুডস লিমিটেডের কারখানায় আগুনে পুড়ে মারা যান 52 জন শ্রমিক কর্মচারী। ফায়ার সার্ভিসের তথ্য বলছে চলতি বছরের 9 মাসে সারা দেশে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে 17,156টি, যাতে ক্ষতি হয়েছে প্রায় 271 কোটি টাকার সম্পদ। আর এসব দুর্ঘটনার 30%ই হয়েছে বৈদ্যুতিক গোলযোগের কারণে। তারগুলো ব্যবহার করা হয়, সেই তারগুলো সঠিক মানের ব্যবহার করা হয় না। 40 to 60% ব্যবস্থা আছে যেগুলা অগ্নি নিরাপত্তা ব্যবস্থা সন্তোষজনক বা তার সন্তোষজনক মানের নিচে, এবং 30 to 20% বা এর কিছু কম বেশি হবে যেগুলোর অগ্নি নিরাপত্তা ব্যবস্থা সন্তোষজনক এবং ভালো। বিশেষজ্ঞরা বলছেন নিম্নমানের এবং নকল তার ব্যবহার করার কারণে অগ্নিকাণ্ডের ভয়াবহতা দিন দিন বাড়ছে। পাশাপাশি ঘরের সাজসজ্জায় ব্যবহৃত বিভিন্ন ধরনের বোর্ড আগুনের ভয়াবহতা আরও বাড়িয়ে তুলেছে। বাজারে যেটা সস্তা হবে সেটাই আমরা কিনি, অথবা যেখানে আমরা ঠিকমতো তদারকি হয় না, যার জন্য মানহীন জিনিসপত্র বাজারে চলে আসে। এখন আমরা এটা বুঝি না, কিনি। অগ্নিকাণ্ডের ঝুঁকি কমাতে এর মধ্যে বাজারে আগুন প্রতিরোধক ও শর্ট সার্কিটের সম্ভাবনা শূন্যের কোটায় রেখে তার নিয়ে এসেছে পার্টেক্স স্টার গ্রুপ। পাশাপাশি ঘরবাড়ির সাজসজ্জার কাজে ব্যবহৃত জিপসাম বোর্ড ও পার্টিশন বোর্ডও তৈরি করছে এই প্রতিষ্ঠানটি। তারের মতো এসব বোর্ডও প্রায় 3 ঘন্টা আগুন প্রতিরোধে সক্ষম বলে দাবি প্রতিষ্ঠানটির কর্তা ব্যক্তিদের। আমাদের এখানে আছে ফায়ার রিটার্ডেন্ট কেবলের কথা আমি বলেছি, ফ্লেম রিটার্ডেন্ট কেবল আছে। ফ্লেমের কারণেও কিন্তু কেবলটা গরম হয়ে তারপরে আগুন ধরে যায়। তারপরে ফায়ার ডোর আমরা করি। বাংলাদেশে একমাত্র কোম্পানি পার্টেক্স যারা নাকি ইউএল সার্টিফাইড বোর্ড তৈরি করি, জিপসাম বোর্ড। এই জিপসাম বোর্ডটা বিভিন্ন বিল্ডিংয়ের পার্টিশনের কাজে ইউজ হয়, সিলিংয়ের কাজে ইউজ হয়, এবং এই বোর্ডটি ফায়ার রেজিস্ট্যান্ট, ফায়ার রিটারেন্ট এবং ফায়ার প্রুফও আমরা করে থাকি। গুণগত মানের এসব তার ব্যবহারে অগ্নিকাণ্ডের ঘটনা যেমন কমবে, তেমনি এসব বোর্ড ব্যবহার করলে ভবন নির্মাণ খরচের পাশাপাশি সুরক্ষাও অনেক বৃদ্ধি পাবে বলে দাবি পার্টেক্স স্টার গ্রুপের এই কর্তার। নাইম আলজিকো, নিউজ 24, ঢাকা। করোনা মহামারীর কারণে দীর্ঘ 1.5 বছর বন্ধ থাকার পর পর্যটন ভিসা চালুর সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। বাংলাদেশ সহ বিদেশিদের জন্য 15 নভেম্বর থেকে চালু হচ্ছে ভারতের ট্যুরিস্ট ভিসা। মেডিকেল ভিসা নিয়ে যেসব বাংলাদেশি ভারতে অবস্থান করছেন তারাও এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন। কলকাতা থেকে ভাস্কর সর্দারের প্রতিবেদন।
বাংলাদেশ সহ বিদেশিদের জন্য 15ই নভেম্বর থেকে চালু হচ্ছে ভারতের ট্যুরিস্ট ভিসা। বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এমনই ঘোষণা করা হয়েছে। সেখানে বলা হয়েছে 15ই অক্টোবর থেকে চার্টার্ড ফ্লাইটের মাধ্যমে ভারতে আগত বিদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালু করা হবে। আর যারা বাণিজ্যিক বিমানে ভারত ভ্রমণ করবেন তাদের অপেক্ষা করতে হবে আগামী 15ই নভেম্বর পর্যন্ত। ভ্রমণ ভিসা চালু হতে খুশি দুই দেশের নাগরিকরা। মেডিকেল ভিসা নিয়ে যেসব বাংলাদেশি ভারতে অবস্থান করছেন তারাও এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন। সেদিক থেকে তো আমি মনে করব যে খুবই ভালো উদ্যোগ, এবং এই জন্য আমরা সবাই মোটামুটি বাংলাদেশে অনেকেই আসতে চায় এখন টুরিস্ট ভিসায়। তবে ট্যুরিস্ট ভিসায় বিমান পরিষেবা ব্যবহার করতে পারলেও এখনই চালু হচ্ছে না স্থল এবং রেলপথ। খুবই ভালো লাগছে, খুবই আনন্দের বিষয় একটা। এই ট্যুরিস্ট ভিসাটা যদি আরো আগে চালু হতো, আমার মনে হয় আমাদের বাংলাদেশিদের জন্য আরো বেশি ভালো সুখবর বয়ে নিয়ে আসতো। সরকারি সিদ্ধান্তে খুশি ভারতীয়রাও, তবে তাদের অনুরোধ এবার বাংলাদেশ সরকারও ভারতীয়দের জন্য চালু করুক বাংলাদেশের ট্যুরিস্ট ভিসা, কারণ উন্নতশীল বাংলাদেশে এখন অনেক ভারতীয় বাংলাদেশমুখী। আমি চাইবো ভারতের সাথে সাথে বাংলাদেশ সরকার তারাও যেন ট্যুরিস্ট ভিসা খুলে দেন, কারণ দুই দেশের মধ্যে অর্থনৈতিক একটা সম্পর্ক আছে, এছাড়াও দুই দেশের মধ্যেই আসা যাওয়াটা হতে থাকলে সাংস্কৃতিক সম্পর্ক আছে। দুই দেশের ট্যুরিস্ট ভিসা চালু হলে আর্থিক উন্নতির পাশাপাশি হারিয়ে যাওয়া আগের দিনগুলো আবার ফিরে আসবে, এমনটাই মনে করছেন বাংলাদেশ এবং ভারতের নাগরিকরা। ক্যামেরায় সাকিল আবদিনের সাথে ভাস্কর সর্দার, নিউজ 24 কলকাতা। গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় ভাটিয়াপাড়া বাজারে নদী রক্ষা বাঁধে দেখা দিয়েছে ভয়াবহ ভাঙন। এর মধ্যে বাঁধের 500 মিটার এলাকা এবং অন্তত 25টি দোকান নদী গর্ভে বিলীন হয়েছে। ভাঙন রোধে কাজ করছে স্থানীয় প্রশাসন এবং পানি উন্নয়ন বোর্ড। মুন্সি মোহাম্মদ হুসাইনের তথ্য ছবি নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। বহু বছর আগে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় ভাটিয়াপাড়া এলাকায় গড়ে উঠেছিল বাজার। নদী বন্দর হিসেবে ব্যবহৃত হয়ে আসছে বাজারটি। এই বাজারের পাশ দিয়ে বয়ে যাওয়া মধুমতি নদীতে দেখা দিয়েছে তীব্র ভাঙন। এতে ভেসে গেছে 25টি দোকান, বিলীন হয়েছে প্রায় 500 মিটার এলাকা। ভাঙন আতঙ্কে অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানও সরিয়ে নিচ্ছেন ব্যবসায়ীরা। নদী গর্ভে নিজেদের আয় রোজগারের পথটুকুও বিলীন হয়ে যাওয়ায় নিঃস্ব এই ব্যবসায়ীরা। প্রায় 2 কোটি টাকার লোকসান হয়েছে বলে দাবি তাদের। মসজিদের মাইকে শোনা যাচ্ছে যে বাজার চলে গেল, তাড়াহুড়া করে এসে দেখি যে আমরা আমাদের ঘর দোকানপাট সব কিছু বিলীন হয়ে গেছে। আমি দোকানে ঢুকতে আমার দোকান ভাঙে অর্ধেক চলে গেছে। অবলম্বন ছিল, এখন আমি নিঃস্ব, এখন আমি কি করব? জানমাল রক্ষায় একসাথে কাজ করছে স্থানীয় ও পুলিশ প্রশাসন। ভাঙন কবলিত এলাকায় জিও ব্যাগ ফেলে ভাঙন রোধের চেষ্টা করছে পানি উন্নয়ন বোর্ড। ক্ষতিপূরণের জন্য আমার স্থানীয় প্রশাসন সহ এবং আমার স্থানীয় মাননীয় এমপি সাহেবের সাথে কথা পরামর্শ ক্রমে তাদের ক্ষতি কিভাবে পুষিয়ে নেওয়া যায়, আমি স্থানীয় জনপ্রতিনিধি হিসেবে এবং অত্র ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে আমি পুঙ্খানুপুঙ্খ সেটা পালন করবো ইনশাল্লাহ। পানি উন্নয়ন বোর্ডের লোকজন কাজ শুরু করেছে, আমরা নিরাপত্তা দিয়ে যাচ্ছি। ইনশাল্লাহ আমরা যতক্ষণ পর্যন্ত এখানে থাকবো নিরাপত্তা বিধান করে যাব। যদিও ভাঙন রোধে কাজ চলছে বলে জানান উপজেলা নির্বাহী অফিসার। প্রাথমিকভাবে আমরা প্রতিরক্ষা কাজ করতে পারবো, শেষ করতে পারবো। তো যে ক্ষয়ক্ষতি হয়ে গেছে সেটার জন্য সরকার যেভাবে পুনর্বাসনের ব্যবস্থা করবে সেটা আমাদের মাধ্যমে সরকারি নির্দেশনা অনুযায়ী আমরা তাদেরকে সহযোগিতা করব। ভাঙন রক্ষায় দ্রুত এর স্থায়ী সমাধান চায় এলাকাবাসী। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবারে করোনা আপডেট। সাত মাস পর করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়ার সংখ্যা নামল 10-এর নিচে। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে গেল 24 ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন 7 জন আর শনাক্ত হয়েছেন 645 জন। এর আগে গত 11 মার্চ 6 জনের মৃত্যুর কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। বিশেষজ্ঞরা বলছেন করোনা মৃত্যু এবং শনাক্ত সংখ্যা এখনো শূন্যে না নামায় বিষয়টি এখনো স্বস্তিদায়ক নয়, বরং কঠোরভাবে মেনে চলতে হবে স্বাস্থ্যবিধি। Y21 স্মার্টফোন কিনে 10 লাখ টাকা জিতে নিলেন রংপুরের নীলুফার ইয়াসমিন। সম্প্রতি এক অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেয় গ্লোবাল স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ভিভো। ইতিহাসের সেরা অফার দিয়ে দেশে যাত্রা শুরু করে ভিভো Y21। দেশের স্মার্টফোন বাজারের ইতিহাসে প্রথমবারের মতো এত বড় অঙ্কের পুরস্কার দেওয়া হলো। রাজধানী গুলশানে ভিভোর কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ী দিলরুবা ইয়াসমিনের হাতে 10 লাখ টাকার চেক তুলে দেন ভিভোর সেলস ডিরেক্টর শারন। জানাবো খেলার খবর।
মাস্কাটে সোহান ঝড়ে উড়ে গেল ওমান। বাংলাদেশের কাছে প্রস্তুতি ম্যাচে 60 রানে হেরেছে স্বাগতিক দল। টাইগারদের দেয়া 207 রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে 147 রানে থামে ওমান এ দলের ইনিংস। হাফ সেঞ্চুরি পেয়েছেন নাইম লিটন, ছক্কার বৃষ্টি ছড়িয়েছেন সোহান। এদিকে বল হাতে 3 উইকেটের দেখা পেয়েছেন শরীফুল। আর এই ছিল এখনকার আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।